শুভেচ্ছা। শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। বিশ্বকাপের শেষ 16-এ ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় শুক্রবার ভোর 5টায় মাঠে নামবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। সবকিছু ছাপিয়ে ম্যাচটা হয়ে উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের লড়াই। যে কোনো একজনের বাজবে বিদায় ঘণ্টা। একই দিনে আবার দিয়েগো জটার মৃত্যুবার্ষিকী। জটার জন্য হলেও জিততে চায় পর্তুগাল। 2006 বিশ্বকাপ থেকেই বিশ্বমঞ্চে খেলছেন দুজনে, কিন্তু শুক্রবার বেজে যাবে একজনের বিদায় ঘণ্টা। ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লুকা মদ্রিচ, কে গুনবেন শেষের নামটা? দীর্ঘ ক্যারিয়ারে 6টা বছর একসাথে রিয়াল মাদ্রিদে খেলেছেন দুজনে জিতেছেন 4টা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা কিংবা অন্য শিরোপাও আছে ট্রফি ক্যাবিনেটে। দারুণ দুই বন্ধু, নিজ নিজ দেশেরও সর্বকালের সেরা। কিন্তু একটা সময় সবাইকেই থামতে হয়, কেউ আগে কেউ পরে। মদ্রিচ বা রোনালদোর যে কোনো একজনকে থামতেই হবে রাউন্ড অফ 32 এর এই মহারণে। লাখ লাখ তরুণ ক্রীড়াবিদ এবং ফুটবল প্রেমী তরুণ প্রজন্মের জন্য উদাহরণ লুকা মদ্রিচ। সে এবং আমাদের অধিনায়ক রোনালদো যে দীর্ঘস্থায়িত্ব দেখিয়েছে তা তাদেরকে এই খেলার আইকনে পরিণত করেছে। ক্রিস্টিয়ানোর সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগির সৌভাগ্য হয়েছে। ভালো লাগতো যদি লুকা মডরিচের সঙ্গে আরো সময় কাটাতে পারতাম, কিন্তু আগামীকাল দুজনের এই যাত্রার একটির সমাপ্তি ঘটতে চলেছে। আশা করি সেটা লুকা মডরিচেরই হবে। ম্যাচ যেদিন সেদিন আবার দিয়েগো জটার প্রথম মৃত্যুবার্ষিকী। 2025 সালের 3 জুলাই এক সড়ক দুর্ঘটনায় মারা যান পর্তুগিজ এই উইঙ্গার। বেঁচে থাকলে নিশ্চিতভাবেই এই বিশ্বকাপ দলে থাকতেন জটা। এই ম্যাচটা তাই জটার জন্যই জিততে চায় পর্তুগাল। আমাদের মোটিভেশনের অভাব নেই। এই দিনটার একটা গুরুত্ব আছে, জটার মৃত্যুবার্ষিকী। আমরা আমাদের পরিবার, জটার পরিবার এবং পুরো পর্তুগালের জন্য জিততে চাই। ক্রোয়েশিয়ার কোচ মনে করেন আসল লড়াইটা হবে মিডফিল্ডে। পর্তুগালের যেমন ভিতিনিয়া, ব্রুনো ফের্নান্দেস, বের্নার্দো সিলভারা আছেন, ক্রোয়েটদেরও আছে মদ্রিচ, কোভাচিচ, সুচিচের মতো মিডফিল্ডার। লড়াইটা তাই হবে কেহ কারে নাহি ছাড়ে, সমানে সমান। সম্ভবত এখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে। পর্তুগাল চমৎকার টেকনিক্যাল ফুটবল খেলে, তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে। এই ম্যাচে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো ভুল না করা, বিশেষ করে বল দখলে রাখার সময়। বিশ্বকাপের শেষ 16-এ ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় শুক্রবার ভোর 5টায় মাঠে নামবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস। বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও অস্ট্রিয়া। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত 1টায় সোফাই স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। প্রথম এইচ-এর সেরা দল হয়ে নকআউট এসেছে ইউরো চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে সৌদি আরবকে বড় ব্যবধানে হারানো, উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় এবং কেপ ভার্দের সঙ্গে ড্র, সব মিলিয়ে ধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছে লারোজারা। অন্যদিকে গ্রুপ জে থেকে রানার্স আপ হয়ে শেষ 32-এ জায়গা করে নিয়েছে অস্ট্রিয়া। রালফ রাংনিকের দল পুরো টুর্নামেন্টে আক্রমণাত্মক ফুটবল খেলছে। শেষ ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে রোমাঞ্চকর ড্র করে আত্মবিশ্বাস নিয়েই নকআউটে পা রেখেছে তারা। স্পেনকে চাপে ফেলতে হাই প্রেসিং ও দ্রুত কাউন্টার অ্যাটাকই হতে পারে তাদের বড় অস্ত্র। মাত্র 161 সেকেন্ডের এক বেলজিয়ান টর্নেডো, আর তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল সেনেগালের দুর্গ। লুকাকু টিলেমান্সের জোড়া আঘাত আর অতিরিক্ত সময়ের 125 মিনিটের পেনাল্টিতে ম্যাচটাই ছিনিয়ে নিল সেনেগালের হাত থেকে। 3-2 গোলের মহাকাব্যিক জয়ে শেষ হলো বেলজিয়াম। ব্রাসেলসে যখন বাঁধভাঙা উল্লাস, ডাকারে তখন শুধু বুকফাটা কান্না। দুই অর্ধে 2 গোলে ইতিহাস গড়ার পথে এগিয়ে যাচ্ছিল সেনেগাল। গ্যালারিতে সমর্থকদের সে কি উল্লাস! কিন্তু ফুটবল বিধাতা হয়তো এভাবেই প্রতি মুহূর্তে রং বদলান। 85 মিনিট পর্যন্ত যা ছিল সেনেগালের রূপকথা, মাত্র 161 সেকেন্ডের ঝড়ে তা রূপ নিল আফ্রিকান কান্নায়। খাদের কিনারা থেকে ফিরে এসে সিয়াটল স্টেডিয়ামে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখল বেলজিয়াম। ম্যাচের শুরু থেকেই মাঠে তখন শুধুই লায়ন্স অফ তেরেঙ্গাদের দাপট। 25 মিনিটে সাদিও মানের জাদুকরি পাস থেকে হাবিবের প্রথম গোল, আর দ্বিতীয়ার্ধের শুরুতেই বেলজিয়াম রক্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে ইসমাইলা সারের সেই বুলেট গতির হাফ বলি। 2-0 গোলে পিছিয়ে পড়ে ডি ব্রুইনা লুকাকুদের বেলজিয়াম তখন স্রেফ ধ্বংসস্তূপ।
ঘড়ির কাঁটায় তখন 85 মিনিট। সেনেগালের সমর্থকরা যখন শেষ 16 টিকিট উদযাপনের অপেক্ষায়, ঠিক তখনই আছড়ে পড়ল বেলজিয়ান টর্নেডো। 86 মিনিটে দেশের হয়ে 92তম গোলটি করে ব্যবধান কমান লুকাকু। আর ঠিক তার 3 মিনিটের মাথায় সেনেগালের গোলরক্ষকের মারাত্মক ভুলে হেডে সমতায় ফেরান টিলেমান্স। মাত্র 61 সেকেন্ডে লন্ডভন্ড হয়ে গেল সেনেগালের স্বপ্ন। তবে ম্যাচের রোমাঞ্চ তখনও বাকি। নির্ধারিত সময়ের খেলা 2-2 গোলের সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। 118 মিনিটে লামিন কামারার এক চ্যালেঞ্জে পেনাল্টির দাবি তোলে বেলজিয়াম। ভিআরে চেকের পর রেফারির বিতর্কিত পেনাল্টির বাঁশি। সেনেগালের ফুটবলাররা মাঠে শুয়ে প্রতিবাদ করেও লাভ হয়নি। 125 মিনিটে ঠান্ডা মাথায় স্পট কিক থেকে বল জালে জড়ান টিলেমান্স। ব্যাস, স্কোর লাইন 3-2। আর ফেরা হলো না আফ্রিকার দলটির। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে তীব্র আক্ষেপ নিয়ে কান্নায় ভেঙে পড়েন সেনেগালের ফুটবলাররা। সিয়াটলের 3 রঙা উল্লাসের ঢেউ তখন আছড়ে পড়েছে ব্রাসেলসে, আর স্বপ্নভঙ্গের নীল বেদনায় পড়ছে ঢাকার। ফুটবল বোধহয় একেই বলে, এক পক্ষের জন্য নির্মম নিষ্ঠুরতা, আর অন্য পক্ষের জন্য মহাকাব্যিক রূপকথা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। গতির ঝড়ে কাঁপছে বিশ্বকাপ। ফিফার পারফরম্যান্স ট্র্যাকিং এর তথ্য বলছে দ্রুততম ফুটবলে 12 ফুটবলার বদলে দিয়েছেন সব ব্যাকরণ। ঘন্টায় 36.7 কিলোমিটার বেগে দৌড়ে তালিকার শীর্ষস্থানে অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডান বস। হালান্ড, এমবাপ্পেদের মতো তারকার পাশাপাশি তালিকায় আছেন হুসেনভ, তোরে, হিউংমিন। ফিফার পারফরম্যান্স ট্র্যাকিং তথ্য বলছে এবারের মঞ্চ মাতানো সেরা দ্রুতগামী 12 ফুটবলার বদলে দিয়েছেন আধুনিক ফুটবলের সকল ব্যাকরণ। যেখানে সবাইকে ছাড়িয়ে গতির সিংহাসন নিজের করে নিয়েছেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডান বস। টিউনিশিয়ার বিপক্ষে ঘন্টায় 36.7 কিলোমিটার গতিতে ছুটে তিনি যেন পেছনে ফেলেছেন বাতাসকেও। তার ঠিক পেছনেই যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড এবং উজবেকিস্তানের তরুণ ডিফেন্ডার আব্দুকদির হুসাম। ঘন্টায় 36.5 কিলোমিটার গতিতে ছুটে এই দুজনই প্রমাণ করেছেন আধুনিক ফুটবলের শক্তি আর গতির মেলবন্ধনই সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। একদিকে হুসাম যখন রক্ষণ ভাগের চীনের প্রাচীর, অন্যদিকে প্রতিপক্ষের ডিফেন্সের চিন্তার কারণ হালান্ড। গতির এই ঝড় কেবল চেনা নক্ষত্রদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তালিকায় দাপটের সাথে আছেন অস্ট্রেলিয়ার ফরওয়ার্ড মোহাম্মদ তোরে, নেদারল্যান্ডসের মিডফিল্ডার রায়ান গ্রাভেনবার্চ, ইকুয়েডরের উইঙ্গার অ্যালান মিন্ডা, ইংল্যান্ডের জেড স্পেন্স এবং দক্ষিণ কোরিয়ার আইকন সন হিউংমিনের মতো ফুটবলাররা। গতির ঝড়ের প্রতিপক্ষের রক্ষণ তছনছ করতে যা জুড়ি নেই, সেই ফরাসি গোলমেশিন কিলিয়ান এমবাপ্পেও আছেন এই তালিকায়। ঘন্টায় 35.1 কিলোমিটার গতি নিয়ে এই ফরওয়ার্ড আছেন 8ম স্থানে। তার সাথে গতির নতুন অধ্যায় লিখেছেন পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতো এবং বসনিয়ার তরুণ ফরওয়ার্ড এসমির বাজরাকতারভিচ। বিশ্বকাপের এই মঞ্চে গতি এখন আর শুধুই কোনো পরিসংখ্যান নয়, এটি নিখুঁত কৌশল, আত্মবিশ্বাস আর জয়ের ভাষা। ফুটবলে গোলদাতারা সবসময় শিরোনামে থাকলেও বলের পেছনে বাতাসের বেগে ছুটে চলা এই গতিমান মানবদের গল্প ফুটবলকে নিয়ে যায় অনন্য এক উচ্চতায়। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। চলতি বিশ্বকাপে আবারও চরমভাবে প্রশ্নবিদ্ধ ভিএআর। সেনেগালের বিপক্ষে বেলজিয়ামকে পেনাল্টি দেয় আবারও বিতর্কিত হয়েছে রেফারির সিদ্ধান্ত। ফুটবল বোদ্ধাদের দাবি, আফ্রিকান দেশ বলেই হয়তো এমন আচরণ সেনেগালের সঙ্গে। অপরদিকে যুক্তরাষ্ট্রের বালোগানকে লাল কার্ড দেয়া হলেও একই ঘটনায় লিওনেল মেসিকে লাল কার্ড না দেখানোয় স্পষ্ট হলো কি রেফারিংয়ের এই দ্বিমুখী নীতি। বিশ্বকাপের সবুজ মাঠে প্রযুক্তির নিখুঁত ব্যবহারের জন্য আনা হয়েছিল ভিএআর, কিন্তু এই উন্নত প্রযুক্তি এখন চরম বিতর্কের মুখে। সবশেষ ম্যাচে সেনেগালের বিপক্ষে ভিএআর এর এক সিদ্ধান্ত যেন সেই আগুনে ঢেলেছে ঘি। নিশ্চিত পেনাল্টি কিংবা প্রতিপক্ষের ফাউল এড়িয়ে যাওয়ার মতো ঘটনাগুলোতে রেফারিদের অনীহা যেন স্পষ্ট। ঘটনার শুরু অতিরিক্ত সময়ের একেবারে শেষের দিকে। বক্সে বাড়ানো একটি নিচু ক্রস বিপদমুক্ত করতে স্লাইড করেছিলেন সেনেগালের মিডফিল্ডার লামিন কামারা। তার সেই ডান পায়ের ট্যাকলটি নিয়েই তৈরি হয় যত বিতর্ক। প্রশ্ন ওঠে, কামারা কি টিলেম্যান্সের পায়ে আঘাত করেছিলেন? পেনাল্টি কি সঠিক ছিল?
বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার বিশ্লেষণে উঠে এসেছে চরম এক সত্য। মাঠের রেফারিংয়ে প্রায়শই বাড়তি সুবিধা পেয়ে থাকে ইউরোপ বা আমেরিকার শীর্ষ দেশগুলো। বড় দল কিংবা ইউরোপীয় ফুটবলের বাজার ধরে রাখার এই অলিখিত মানসিকতা ভাঙতে পারছে না ফিফাও। ফলে সেনেগালের মতো দেশগুলোকে প্রতিপক্ষের পাশাপাশি লড়তে হচ্ছে প্রযুক্তির আড়ালের পক্ষপাতিত্বের বিরুদ্ধেও। এর আগে গত 18 জানুয়ারি আফ্রিকান কাপ অফ নেশনসের ফাইনালে স্টপেজ টাইমে 15 মিনিটের জন্য মাঠের বাইরে থেকে রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানায় সেনেগাল, যার মূল কারণ মরক্কোর বিপক্ষে শেষ মুহূর্তে রেফারির দেয়া পেনাল্টির সিদ্ধান্ত। যদিও সেই পেনাল্টি আটকে দেন সেনেগাল গোলকিপার, তবে মাঠ ছাড়ার শাস্তি হিসেবে ট্রফি তাদের কাছ থেকে কেড়ে নিয়ে দেয়া হয়েছে মরক্কোকে। এদিকে যুক্তরাষ্ট্র ও বসনিয়ার ম্যাচের 64 মিনিটে লাল কার্ড দেখেন ফরওয়ার্ড ফ্লোরিয়ান বালোকান, কিন্তু আলজেরিয়ার বিপক্ষে একই ধরনের ঘটনায় কোনো প্রকার শাস্তিই পাননি লিওনেল মেসি। ফুটবল বোদ্ধাদের দাবি, রেফারিংয়ের এই দ্বিমুখী নীতিতে স্পষ্ট হচ্ছে মহাদেশীয় পক্ষপাত। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। অপশক্তি, বিভেদ, বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও ঐক্যবদ্ধ রাষ্ট্র সমাজ নির্মাণ করতে চায় সরকার। এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে বরাবরই অনুপ্রেরণা যোগায় বিদ্রোহী কবির গান, কবিতা। নজরুল বর্ষের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরও বলেন, যাপিত জীবনের অনিবার্য অংশ নজরুলের সাথে নতুন প্রজন্মের যোগাযোগ আরও নিবিড় করতেই এই আয়োজন। কয়েক সপ্তাহ আগে ত্রিশালে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দেন 2026-27 হবে নজরুল বর্ষ। সেই ঘোষণার আলোকে শুরু হচ্ছে জাতীয় কবির অমর সৃষ্টি নিয়ে সাহিত্য সম্মেলন, গবেষণা, সেমিনার, সাংস্কৃতিক উপস্থাপনা, নাট্য উৎসব সহ নানা অনুষ্ঠান। প্রত্যেক জেলায় উপজেলায় অংশ নেবেন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। সকালে সচিবালয়ে নজরুল গবেষক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। নজরুল বর্ষ নিয়ে সবার মতামত জানতে চান। এত কিছু হয়তো কবে করা হবে জানি না, অন্তত কিছুখানি যদি করা হয়, যতখানি পরিকল্পনা হচ্ছে ততখানি যদি ইমপ্লিমেন্ট করতে পারি আমরা, তাহলেই সেটা সার্থক। পরে সরকার প্রধান বলেন, মুক্তিযুদ্ধে কবি নজরুলের কবিতা গান ছিল অনুপ্রেরণার উৎস। আন্দোলন সংগ্রামে তার সৃষ্টি হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। আগামী প্রজন্মের কাছেও তিনি থাকবেন প্রাসঙ্গিক। সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। তিনি আমাদের জাতীয় জীবনের অনিবার্য অংশ। শুধু অতীত নয়, আজকের প্রজন্মের জন্য, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নজরুল আমাদের জীবনে প্রাসঙ্গিক। এ কারণেই আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরো গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। কবি নজরুলের সাহিত্যকর্ম চার দেয়ালে আবদ্ধ না রেখে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর আহ্বান জানান তিনি। কবি নজরুলের জীবন ও কর্ম, তার চিন্তা, দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন। বছর জুড়ে প্রতিটি অনুষ্ঠান সফলভাবে পালন করা অত্যন্ত জরুরি বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এ সময় দেশের সব মানুষের নিরাপত্তা নিশ্চিতে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। জানান, প্রাণীরাও থাকবে হিংস্রতা মুক্ত। অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ, বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায়। অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে ডাক টিকিট ও লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নতুন সরকারের প্রথম চীন সফর সম্পূর্ণভাবে সফল হয়েছে। রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, তিস্তা প্রকল্পে অব্যাহত থাকবে শি জিনপিং সরকারের প্রতিশ্রুতি ও সহযোগিতা। জানান, প্রধানমন্ত্রীর সফরে চীন বাংলাদেশ সরাসরি সংযোগ এবং ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোরের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর দুদেশের সম্পর্কের ইতিহাসে মাইলফলক উল্লেখ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত বলেন, এই সফরে চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে পৌঁছেছে। এ সময় বহুল আলোচিত তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত এমনটা জানিয়েছেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিস্তা প্রকল্পে চীনের অবস্থান ও প্রতিশ্রুতি অপরিবর্তিত। চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে এই প্রকল্পে বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে। দুদেশের বিশেষজ্ঞদের দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা এবং সংশ্লিষ্ট কারিগরি কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। করিডোর ও সরাসরি সংযোগে নতুন উদ্যোগ নিয়ে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও চীন আঞ্চলিক সংযোগ জোরদারে নতুন বিকল্প নিয়ে কাজ করবে। সফরে চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোর উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলেও জানান তিনি। এতে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান রাষ্ট্রদূত। এসব উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগে নতুন কৌশলগত সুযোগ সৃষ্টি করবে। বিশেষ করে দ্বিপাক্ষিক সম্পর্কের জোরদারে চীন, মিয়ানমার, বাংলাদেশ অর্থনৈতিক করিডোরে প্রভাব ফেলবে। এছাড়া বাণিজ্য ও বিনিয়োগে নতুন অগ্রগতি নিয়েও ইয়াও ওয়েন বলেন, দুদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আরও এগিয়ে নিতে সম্মত হয়েছে। একই সাথে ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিল্প, অর্থায়ন, স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতি খাতে সহযোগিতার সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ চীনে তাদের প্রথম বিদেশি কার্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছে। তাজা কাঁঠাল চীনে রপ্তানির জন্য উদ্ভিদ সুরক্ষা প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। আমের পর এবার বাংলাদেশের কাঁঠালও চীনের বাজারে প্রবেশ করবে। তাছাড়া এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ঢাকা। অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানিয়েছে বেইজিং। ইয়াও ওয়েন বলেন, জাতিসংঘ সহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের বৃহত্তর ভূমিকা সমর্থন করে চীন। পাশাপাশি ব্রিক্সে বাংলাদেশের অংশগ্রহণ এবং সাংহাই সহযোগিতা সংস্থার অংশীদার হওয়ার আবেদনেও সমর্থন অব্যাহত রাখবে চীন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান। 6 দিনব্যাপী আয়োজন অনুষ্ঠিত হবে প্রতিবেশী দেশ ইরাক সহ মোট 5টি শহরে। বিশাল এই আয়োজনে 30টিরও বেশি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধি এবং 90টি দেশের ধর্মীয় নেতারা অংশ নেবেন। তেহরান বলছে, প্রায় 2 কোটি মানুষের সমাগম হতে পারে খামেনির শেষ বিদায়ের আয়োজনে। মৃত্যুর প্রায় 4 মাস পর প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য ইতিহাসের সর্ববৃহৎ জানাজার আয়োজন করতে যাচ্ছে ইরান। 6 দিনব্যাপী এই আয়োজন ইরান ও প্রতিবেশী ইরাকের মোট 5টি শহরে অনুষ্ঠিত হবে। শনিবার খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়। সোমবার পর্যন্ত এই কার্যক্রম চলবে। একই দিন তেহরানের রাজপথে বের করা হবে শোক মিছিল। এরপর 7 জুলাই মরদেহ নিয়ে যাওয়া হবে পবিত্র শহর কোমে। সেখান থেকে নেওয়া হবে ইরাকের নাফাস ও কারবালা শহরে। 9 জুলাই খামেনির মরদেহ আবার ফিরিয়ে আনা হবে ইরানে। পরে জন্মশহর মাশহাদে দাফন করা হবে তাকে। আমরা আমাদের নেতা এবং প্রধান সেনাপ্রধানকে হারিয়েছি, তবে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা এবং সর্বোচ্চ নেতা যে নির্দেশনা দেবেন আমরা তা মেনে চলব। এটি অত্যন্ত বেদনাদায়ক। গত 37 বছর ধরে আমরা তাকে আমাদের নেতা হিসেবে পেয়েছি। তার অনুপস্থিতি আমাদের জন্য গভীর কষ্টের। আমার মনে হয় দীর্ঘ সময়ও তার শূন্যস্থান পূরণ করা সম্ভব হবে না। দেশ বিদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ এই আয়োজনে অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ এতে অংশ নিতে পারেন। রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবা সহ 30টির বেশি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা এবং 90টি দেশের ধর্মীয় নেতাদের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রায় 600 বিদেশি সাংবাদিক এই আয়োজনে সংবাদ সংগ্রহ করবেন। শুক্রবার বিদেশি কূটনীতিকদের জন্য বিশেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন রাখা হয়েছে। ইতিমধ্যে শেষ বিদায় অনুষ্ঠানের অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
খামেনির দীর্ঘ অন্ত্যেষ্টিক্রিয়া ঘিরে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বিভিন্ন দেশ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা, ধর্মীয় নেতা ও রাজনৈতিক ব্যক্তিদের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনী দেশের সীমান্ত জুড়ে বাড়িয়েছে উপস্থিতি, যাতে পুরো আয়োজন নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করা যায়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সকাল 7:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশ্যে রওনা হন। জানাজায় অংশ নিয়ে আগামী 4 জুলাই দেশে ফিরবেন স্পিকার। 1939 সালে মশহাদে জন্ম নেন আয়াতুল্লাহ খামেনি। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন 86 বছর বয়সী এই নেতা। তার মৃত্যুর পর এবার দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় জানাজা ও দাফন প্রক্রিয়া। 1989 সালে রুহুল্লাহ খুমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন। মন্ত্রিসভা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে এই মুহূর্তে ব্রিফিং চলছে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমার কিছু জানা নেই এই মুহূর্তে কেন আসছে। হয়তো এর আগের চুক্তি ছিল, আমরা পয়সা দিয়েছিলাম, সেখান থেকে কেনা হয়েছিল, হয়তো সেটা হয়তো আসছে। আমার ঠিক জানা নেই কি জন্য হতে পারে, আমি বলতে পারছি না, আমার জানা নেই বিষয়টি। স্যার, আজকে আরেকটা বৈঠক হয়েছিল, সরকারের অগ্রাধিকার প্রজেক্ট নিয়ে আলোচনা পর্যালোচনা হয়েছিল। একটু সরকারের অগ্রাধিকার প্রজেক্ট এই মুহূর্তে নতুন কোনো সুযোগ হয়েছে কিনা একটু জানা যাবে? না, এই মুহূর্তে তো আলাপ হয়নি, এটা হবে, সামনে আলাপ হবে, এই বিষয়ে আলাপ হবে যে এগুলোর এক্সিকিউশনটা দ্রুততর করার জন্য। থ্যাংক ইউ ভালো। আজকে বাকিগুলো আর বলছি না, বাকি অনেক ইস্যু আলাপ হয়েছে। পাঁচটা ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। না, এইটা অগ্রাধিকার সাথে সম্পর্ক নাই, উনি এটার মধ্যে ঢুকাই দিয়েছেন। এটা না, ওইগুলো বলবো না এখন, ওগুলো চূড়ান্ত হয়নি, এটা মোটামুটি শেপে চলে গেছে। ক্যাবিনেটে আসা নাই, তবে এটা নিয়ে যে কাজ হয়েছে সেটা আমি জানি, আমি নিজেও কিছু ইনপুট দিয়েছি এখানটায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন। দর্শক, মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিং চলছিল, আমরা সরাসরি সেখানে ছিলাম। যাচ্ছি পরের খবরে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 3 খণ্ডে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। গ্রন্থটি রচনা করেছেন গবেষক ও লেখক কালাম ফয়েজি। গ্রন্থটিতে জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব, উন্নয়ন দর্শন এবং জাতীয় জীবনে তার বহুমাত্রিক অবদান তুলে ধরা হয়েছে। দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে শুরু হলো উচ্চ মাধ্যমিকের বাংলা প্রথম পত্র পরীক্ষা। ব্যতিক্রম শুধু কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড। তবে সামনের বছর থেকে সব বোর্ডের একই বিষয়গুলোর প্রশ্নপত্র হবে অভিন্ন। প্রথম দিনের পরীক্ষা শেষে বেশিরভাগ ছাত্রছাত্রী বলছেন সহজ হয়েছে প্রশ্নপত্র, তবে অনেকেই বলছেন এমসিকিউ ছিল কিছুটা কঠিন। এমন উচ্ছ্বাসই বলে দেয় বেশ ভালোই হয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষা। যা পড়ছি এই কয় মাসে সব কমন আইছে, আমরা সবাই আমি জানি সব কমন। এত সহজ হয়নি, আবার কঠিনও হয়নি। হলের ভিতরে হইচই শব্দ নাই, সবাই নীরবতা পালন করছে, সবাই সবার মতন খিজ খায় লেখছে। তবে ভিন্ন মতো আছে অনেকের। প্রশ্নপত্র অনেক কঠিন ছিল, আমি যেরকম এক্সপেক্ট করছিলাম কঠিন লাগছে, এমসিকিউ খুবই খারাপ হয়েছে। এমসিকিউটা সবচেয়ে বেশি কঠিন ছিল। বাজে কোশ্চেন, এরকম এমসিকিউ এত বাজে গার্ড দিছে না, স্ট্যান্ডার্ড হয়েছে। বেশিরভাগের মত প্রশ্নপত্র যেমনই হোক না কেন তা নির্ধারিত সিলেবাস মেনেই হয়েছে। আমরা যা পড়ছি মোটামুটি তার মধ্যেই কমন পাইছি, বইয়ের বাইরে কোনো কিছু আসে নাই, বই থেকে আসছে, বইয়ের বাইরে কোনো কিছু আসে নাই। মোটামুটি ভালোই ছিল। যারা পড়ে নাই তারা তো বলবেই আমরা তো এ প্লাস পাবোই। এই প্রথম দেশ জুড়ে অভিন্ন প্রশ্নে পরীক্ষা দিল 9টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। এক সময় আগে এক বোর্ডে এক রকম হইতো, তখন আমাদের লাগতো যাচ্ছে এই বোর্ডে সহজ, এই বোর্ডে কঠিন, তো সব এক হয়, এটা একটা সমতা হয়েছে, এটা ভালোই হয়েছে, এটা খারাপ হয়নি। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সব পরীক্ষা কেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ও ডিজিটাল নজরদারির ব্যবস্থা। আমাদের টিচাররা আজকে সচেতন,
আমাদের অভিভাবকরা সচেতন, প্রশাসন সচেতন রয়েছে এবং পুলিশ বিভাগ তারা বডি ক্যাম ব্যবহার করছে। সব মিলিয়ে আমাদের শিক্ষার্থীরা সচেতন, তারা পরীক্ষায় কোনো আনফেয়ারনেস করে না। তারা এখন লেখাপড়া করছে এবং লেখাপড়া করবে। এর আগে সকাল থেকেই কেন্দ্রে ভিড় করেন অভিভাবক পরীক্ষার্থীরা। রাজধানীর কয়েকটি এলাকায় বৃষ্টি হওয়ায় অনেকেই পড়েন বিপাকে। দেশ জুড়ে 2697টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ডিজিটাল বিষয়গুলো পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় 13 লাখ শিক্ষার্থী। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে গত বছরের চেয়ে এবার কমেছে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা। প্রথম দিনে অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। 114টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন 283টি কলেজের 99,668 জন পরীক্ষার্থী, যা গত বছরের চেয়ে 3,201 জন কম। কেন্দ্র পরিদর্শনে মোতায়েন ছিল ভিজিলেন্স টিম। 3 পার্বত্য জেলা এবং কক্সবাজারেও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে হাজির পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। প্রবেশের সময় কারো কাছে ডিজিটাল ডিভাইস, মোবাইল ফোন, বই কিংবা নকল আছে কিনা তা তল্লাশি করা হয়। এবার চট্টগ্রামে 114টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 99,668 পরীক্ষার্থী, যা গত বছরের চেয়ে 3,201 জন কম। পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রের বাইরে অপেক্ষায় ছিলেন অভিভাবকরা। প্রশ্ন তো ফাঁস হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই শিক্ষামন্ত্রী তো খুবই দক্ষ আছে, উনি ওনার নীতিগত সবগুলি ভালো। বাচ্চারা যাতে নার্ভাস না হয় সেরকম পরিবেশ গড়ে তোলা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রশ্নটা সহজ হওয়া। প্রশ্ন সহজ হলে সব স্টুডেন্টের জন্য সুযোগ সুবিধা হবে। ছাত্রদের যাতে মন ভেঙে না যায়, ওরা যাতে মানে মনোবল দিয়ে যেন পরীক্ষাটা দিতে পারে, ভালোভাবে দিতে পারে। আমার ছেলে বাগুলিয়া কলেজ থেকে দিচ্ছে, মহসিন কলেজে কেন্দ্র। জেলা প্রশাসক এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অর্ধশতাধিক ভিজিলেন্স টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে। প্রশ্নপত্র ফাঁস রোধে ছিল বিশেষ ব্যবস্থা। আমাদেরকে আগামী দিনের পরীক্ষাগুলো নিয়ে কোনো রকমের সংশয় সন্দেহ হওয়ার কোনো সুযোগ নেই, কোনো প্রশ্ন ফাঁসেরও কোনো সুযোগ নেই। আমরা সবাইকে বলবো, আমাদের সকল পরীক্ষার্থীদের বলবো যে তোমরা পড়ালেখায় মনোনিবেশ করো এবং তোমরা যা ছাত্র জীবনে যা শিখছো সেটি তোমরা তোমাদের পরবর্তী জীবনে কাজে লাগাও। সিসি ক্যামেরা আছে, এটা এই জন্যে আমাদের শিক্ষার্থীরা যাতে, আমরা অনেক সময় কমপ্লেন শুনি পাশের স্টুডেন্ট বা টিচার অনেক সময় তাদেরকে বাধ্য করে যে একটু বলে দাও, দেখিয়ে দাও। তো সেই জন্য আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি, তারা যাতে কোনো স্টুডেন্টরা কোনো প্রেশারে না থাকে, তারা সুন্দরভাবে যাতে পরীক্ষা দিতে পারে। পরীক্ষা শেষে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরীক্ষার্থীরা। আমরা যেমন পারছি এতটুকু দিছি, আলহামদুলিল্লাহ। বাকিটা হচ্ছে রেজাল্টে বোঝা যাবে। যা পড়ে আসছি মানে তা কিছুই আসে নাই, প্রশ্ন অনেক হার্ড হয়েছে। কমন আসছে, এখন না পারলে সেটা নিজেদের ব্যর্থতা। প্রশ্ন আসলে অনেক সহজ আসছে। প্রস্তুতি তো ভালোভাবে নিয়েছি, এক্সামও পড়লে সব কিছু কমনই পাওয়া যায়, তেমন কমনই পেয়েছি। প্রশ্ন অনেক সহজ হয়েছে, মোটামুটি কমন আসছে সব কিছু। আমি ভাবছিলাম একটু কোডিং হবে, এখন একটা দেখছি সব মানে আনকমন আসছে, বাট ইজি হয়েছে। ঢোকার আগে অনেক ভয় পাচ্ছিলাম, দেন ঢোকার পর রিয়েলাইজ করলাম না সব কিছু নর্মাল, ঠিক আছে। প্রত্যাশা অনুযায়ী প্রশ্নটা এসেছে, ভালোই এসেছে। বহু নির্বাচনে একটুখানি কনফিউজিং ছিল, বাট ভালোই, মানে সব প্রিপারেশন অনুযায়ী যারা পড়েছে তারা তো ভালোই করেছে। খুব এক্সাম খুব ভালো হয়েছে। খুব টেনশনে ছিলাম যে পরীক্ষার সারা রাত পড়ছি, কমন আসবে নাকি, এবার ডিফারেন্ট হয়েছে নাকি প্রশ্নটা। 3 পার্বত্য জেলার মধ্যে বান্দরবানে 3,667 জন পরীক্ষার্থী, খাগড়াছড়িতে 7,353 জন এবং রাঙামাটিতে 5,439 জন ও কক্সবাজারে 12,255 জন এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। জুবাইর রিফাত, যমুনা নিউজ। স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে সরকারকে আইন করার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, কোনো শিক্ষক ভোটে দাঁড়াতে চাইলে যেন চাকরি ছেড়ে দিয়ে প্রার্থী হন। এ সময় শিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা নিয়ে সরকারের লক্ষ্য ও উদ্যোগের কথা তুলে ধরেন। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হলো ইউনেস্কোর বাংলাদেশে জিপিই এর শিক্ষা ব্যবস্থা রূপান্তর অনুদান ও অতিরিক্ত সহ অর্থায়ন অনুদান অনুষ্ঠান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন।
to encourage people to be joining the teaching profession, to be retained in the teaching profession, and to have the best possible outcome in terms of learning for their students. অনুষ্ঠানে দেয়া বক্তব্যে স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণের ব্যাপারে কথা বলেন শিক্ষামন্ত্রী। বলেন কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে যেন চাকরি ছেড়ে দিয়ে প্রার্থী হন। যে শিক্ষকরা শিক্ষকতা পেশায় থাকবে এবং নির্বাচন করলে তারা রাজনীতি পেশায় যাবে, কিন্তু দুইটি সাইমultaneously চালালে এই শিক্ষার মান উন্নয়নে ক্ষতিগ্রস্ত হয়। সেজন্যই আমার ভাবনা থেকে বললাম যে সরকার একটা রিরেগুলেশন করা উচিত। শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন জোর দেন শিক্ষা ও শিক্ষকদের মান উন্নয়নের উপর। বলেন আনন্দের সাথে শিক্ষা প্রক্রিয়া নিশ্চিত করবে সরকার। যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চেয়েছেন, যার মৌলিক ভিত্তি হবে শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয় সংস্কার, একটা আধুনিক যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা, যেখানে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা দেশপ্রেমিক, সুনাগরিক, যোগ্য এবং দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবো, এবং যেখানে তাদেরকে ধাবিত করবে, তাদেরকে তৈরি করবে আগামীর সুশিক্ষিত এবং মেধাবী শিক্ষকেরা। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়ন করছেন তারা। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বৃহত্তর বাজেট অ্যালোকেশন এবার শিক্ষা খাতে গেছে। এটা গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করেছেন এটা আরো বৃদ্ধি পাবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো আইনি বাধা নেই। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবাইর রহমানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন আপিল বিভাগের এই রায় শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাবে। এদিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন জানান আপিল বিভাগের রায়ের ফলে পদোন্নতির সুযোগ পাবেন ৩৬,০০০ শিক্ষক। ২০১৩ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পর শিক্ষক কর্মকর্তাদের জ্যেষ্ঠতা নিয়ে শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। ২০১৯ সালে হাইকোর্ট জাতীয়করণপ্রাপ্ত শিক্ষকদের পক্ষে রায় দিলেও ২০২২ সালে তা স্থগিত করেন আপিল বিভাগ। অবশেষে বৃহস্পতিবার হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করে ঐতিহাসিক রায় দিল আপিল বিভাগ। ফলে ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ ও পদোন্নতির দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হলো। অ্যাটর্নি জেনারেল জানান মামলা জটের কারণে এতদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২,০০০ প্রধান শিক্ষক পদে পদোন্নতি আটকে ছিল। আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আপিলটি অ্যালাউ করেছেন, অর্থাৎ হাইকোর্টের যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না। আইন অনুযায়ী যেটি করা হয়েছিল সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থান থাকবেন উপরে, আর অধিগ্রহণকৃত বেসরকারি স্কুল থেকে যারা এসেছেন তাদের স্থান থাকবে নিচে। এইটাই আজকে প্রতিষ্ঠিত হলো। শিক্ষা সংক্রান্ত অন্য মামলাগুলোও দ্রুত শুনানির পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। সরকার নিয়োগ দিতে পারছিলেন না, পরে সচিবালয়ে এ বিষয়ে ব্রিফ করেন শিক্ষামন্ত্রী। জানান আপিল বিভাগের রায়ের ফলে ৩৬,২৩৫ জন সহকারী শিক্ষক পদোন্নতির সুযোগ পাবেন। আরও আমাদের পদ শূন্য হয়েছে, এই পদ শূন্য হলো সহকারী শিক্ষক। অর্থাৎ আমরা যদি ৩৬,২৩৫ জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে ৩৮,৪৪৩ জন। শিক্ষামন্ত্রী আরও বলেন বিশাল এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে বিদ্যালয়গুলোতে প্রশাসনিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত হবে। থেকে এটা আমরা তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দেশের চিকিৎসা প্রযুক্তিতে যুক্ত হয়েছে এক নতুন অধ্যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে 10 হেড মাল্টি ভিউইং মাইক্রোস্কোপ। উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন এই মাইক্রোস্কোপ ব্যবহারে ক্যান্সার নির্ণয় এবং চিকিৎসায় গতি আনবে। অনুষ্ঠানে মন্ত্রী আরও জানিয়েছেন ডেঙ্গু প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ক্যান্সার কোষের জটিল চরিত্র বুঝতে যৌথ সিদ্ধান্তের বিকল্প নেই। সাধারণ অণুবীক্ষণ যন্ত্রের সীমাবদ্ধতা পেরিয়ে 10 হেড মাইক্রোস্কোপ সেই সুযোগ সামনে এনেছে। এই প্রযুক্তির সাহায্যে 10 জন চিকিৎসক একই সময়ে একই টিস্যু স্লাইড পরীক্ষা করতে পারবেন। ঢাকা মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগে যুক্ত হয়েছে অত্যাধুনিক এই মাইক্রোস্কোপ। চিকিৎসকরা জানিয়েছেন এই মাইক্রোস্কোপের হাই রেজুলেশন ও নিখুঁত কালার টোন কোষের সামান্যতম পরিবর্তনও ধরা পড়ে। এটা শেখাটা খুব ইম্পর্টেন্ট যে প্রতিটা সেল কোনটা খারাপ কোনটা ঠিক নাই। তো এই জিনিসগুলো আমাদের পূর্বে যতটা না ছিল বর্তমানে এই মাইক্রোস্কোপের মাধ্যমে সেটা আরও গতিশীল হবে এবং আগামী
যারা সামনে কনসালটেন্ট হয়ে বের হবেন অনেক কিছু শিখবেন এবং যেটা জনসাধারণের প্রচণ্ডভাবে কাজে লাগবে। স্বাস্থ্যমন্ত্রীর প্রত্যাশা এই যন্ত্র রোগীদের অর্থ অপচয় ও দুর্ভোগ কমাবে। একবারে 10 স্টুডেন্টস এক সিটিংয়ে বসে মিউচুয়াল আলাপ করে দে ক্যান রিচ এট এ কারেক্ট ডিসিশন, সেটা আমাদের অভাব ছিল। এইটাই আজকে আমরা এখানে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা হস্তান্তর করলাম। এখন থেকে আরও উন্নত মেশিনের মাধ্যমে আমাদের ক্যান্সার ডায়াগনোসিস ছাত্রছাত্রীরা এখানে মানে চিকিৎসকরা করতে পারবে। মন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে ইউনিয়ন পর্যায় থেকে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রাথমিক সেবাটা দেওয়ার জন্য আমরা অলরেডি উপজেলা লেভেল পর্যন্ত ট্রিটমেন্ট প্রোটোকল পাঠিয়ে দিয়েছি এবং আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমাদের ডাক্তার আগামী শুক্রবার দিন আমাদের মসজিদের জুম্মার পরে খতিবরা পর্যন্ত দিবে, জ্বর হওয়ার সাথে সাথে উপজেলা হাসপাতালে নিয়ে যেতে। এখন শুধু একটাই আমাদের প্লাজমা লিকেজ, ওইটাকে আমাদের প্রতিরোধ করতে হবে বাই কনস্ট্যান্ট ওয়াচ অফ দ্য ডাক্তার্স টু দ্য পেশেন্ট। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মেডিকেল কারিকুলামে পরিবর্তন আনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। ডাক্তার জুবাইদা রহমান আগামী 10 তারিখে এখানে আসবেন। এই ঢাকা মেডিকেল কলেজের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। প্রতিবন্ধীদের শিক্ষা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষম করে গড়ে তুলতে প্রশিক্ষণ সহ সবগুলো সেবাকে ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমন্বিত কমিটির সভা শেষে একথা জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। আরও জানান, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রাপ্য অধিকার বাস্তবায়নে পাইলট প্রকল্প হিসেবে অন্তত 10টি জেলার 20 থেকে 25টি উপজেলায় এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হবে। এছাড়া চলতি অর্থবছরে অন্তত 20 থেকে 25টি উপজেলায় শিশু স্বর্গ কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তিদের খুঁজে বের করে তালিকা তৈরির কাজও শুরু হয়েছে বলে জানান তিনি। আরও জানান, তাদের সুযোগ সুবিধা নিশ্চিতে 2টি কমিটি গঠন করা হয়েছে, যার একটি কমিটির প্রধানমন্ত্রী নিজেই। কমপক্ষে 10টি জায়গাতে আমরা জেলা হোক বা উপজেলা হোক পাইলট প্রজেক্ট হিসেবে আমরা চেষ্টা করছি যে এই প্রতিটি সুবিধা শিক্ষা, স্বাস্থ্য বলতে আমি দুটো স্বাস্থ্যকে বোঝাচ্ছি, ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ নিয়ে কাজ করা। অতি দ্রুত আমরা বাংলাদেশের অন্তত 20 থেকে 25টি উপজেলায় এই শিশু স্বর্গ কর্মসূচি মাধ্যমে তৃণমূল পর্যায়ে যে প্রতিবন্ধী শিশুরা আছেন তাদের স্বাস্থ্যসেবা, তাদের কমিউনিটি বেসড আর্লি ডিটেকশন এবং রেফারেলের ব্যবস্থা করা এবং চিকিৎসার ব্যবস্থা করা হবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের সক্ষমতা জোরদার করতে 44,000-এর বেশি কিট হস্তান্তর করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। দুপুরে রাজধানী রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দফতরে সংস্থার চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালাম আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হালিমুর রশিদের কাছে এসব কিট হস্তান্তর করেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন, এবছর ডেঙ্গু পরীক্ষার কিটের ঘাটতির আশঙ্কা ছিল। অনুরোধের প্রেক্ষিতে খুব অল্প সময়ের মধ্যেই এই কিটগুলো সরবরাহ করেছে রেড ক্রিসেন্ট। রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বলেন, সরকারের সহায়ক সংস্থা হিসেবে জনস্বাস্থ্য সহ বিভিন্ন মানবিক সংকটে সরকারকে সহযোগিতা করে আসছে সংস্থাটি। গত বছর 30,000 ডেঙ্গু পরীক্ষার কিট দেয়া হলেও এবছর তা বাড়িয়ে 44,000-এর বেশি কিট সরবরাহ করা হয়েছে। পাশাপাশি হামসহ অন্যান্য জনস্বাস্থ্য সংকট মোকাবেলায়ও সংস্থাটি সহায়তা অব্যাহত রেখেছে। এখানে আমরা যেহেতু গভর্নমেন্টের অক্সিলিয়ারি সংস্থা হিসেবে আমরা কাজ করছি বিডিসি আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটি, সেই জায়গায় আমরা আমাদের কমিটমেন্টকে আরও স্ট্রেনদেন করে, আরও শক্তিশালী করে, আরও গতিশীল করার আমরা গতকালকে আমাদের ডিসিশন হয়েছে, আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার সংগ্রামের বিজয়ের 2য় বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে 1 জুলাই মোমবাতি প্রজ্বলন করা হয়। পরবর্তী কর্মসূচির 15 জুলাই টিএসসি অডিটোরিয়ামে গণ অভ্যুত্থানের বাঁক বদলের দিন শীর্ষক আলোচনা সভা। 16 জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ। 20 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান শীর্ষক স্মরণ সভা।
21 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতীকী জুলাই শীর্ষক লাইভ পারফরমেন্স অনুষ্ঠিত হবে। 24 ও 25 জুলাই সারা দেশে বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিট নেতারা শহীদের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে উপহার সামগ্রী পৌঁছে দেবেন। 3 আগস্ট জাতীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। জুলাই আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে এবং আহতদের চিকিৎসায়ও অবহেলা করেছে বলে অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ হক। বৃহস্পতিবার সকালে রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদের কবর জিয়ারতের পর এসব কথা বলেন তিনি। আরও অভিযোগ করেন, যেসব কারণে জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল কোনো সরকারই সেগুলোকে যথাযথ গুরুত্ব দেয়নি। তার দাবি, অন্তর্বর্তী সরকার একটি রাজনৈতিক দল গঠন নিয়েই বেশি ব্যস্ত ছিল, ফলে রাষ্ট্র ও মানুষের প্রত্যাশিত পরিবর্তন আসেনি, শুধু সরকারের পরিবর্তন হয়েছে। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় দায়িত্ব পালনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে এবং বর্তমান সরকারও তাদের প্রতি অবহেলা করছে। দুঃখজনক হলেও এটা সত্য যে কোনো সরকারই যেই কারণে আসলে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের স্পিরিটকে গুরুত্ব দেয়নি। ইন্টারিমের সময় তারা একটা দল ঘোষণা করেছে, তারা শুধু দল নিয়ে ব্যস্ত ছিল। মানুষ যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছে যে দেশের পরিবর্তন, সেই দেশের পরিবর্তন হয় নাই। রক্তক্ষেকো হিংস্র হাঙর হলেন মেসি, এমবাপ্পে, হালান্ড, কেইন, এমন তুলনা করেছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল। চলতি বিশ্বকাপে নিজেদের ছাড়িয়ে যাওয়ার ক্ষিপ্রতা সবকিছুকে আলাদা করেছে। গোল নামক রক্তের গন্ধ পেলেই তেড়ে এসে স্বীকার করছে বলে মত এই ইংলিশ কোচের। এরই মধ্যে 19টি গোল নিয়ে মেসি এখন সর্বকালের শীর্ষ গোলদাতা, যা এমবাপ্পের চেয়ে মাত্র একটি বেশি। রাউন্ড অফ 32 এ ইংল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্রায়ান সিপাঙ্গার গোলে এগিয়ে যায় ডিআর কঙ্গো। স্তব্ধ গ্যালারি আর থ্রি লায়ন্স শিবিরের আকাশে তখন দুর্যোগের ঘনঘটা। 2026 বিশ্বকাপের শেষ 16তে ওঠার সমীকরণ যখন সুতোয় ঝুলছিল, তখনই ত্রাণকর্তা হয়ে জোড়া গোলে ইংলিশদের শেষ 16 টিকিট নিশ্চিত করেন হ্যারি কেইন। ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ককে প্রশংসায় ভাসান কোচ থমাস টুখেল। তবে শুধু কেইন নয়, চলতি বিশ্বকাপে গোলের ধারায় থাকা লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডকে তুলনা করেন রক্তক্ষেকো হিংস্র হাঙরের সাথে। ওরা সবাই আসলে এক একটা হাঙর। যখনই মাঠে গোল নামের রক্তের গন্ধ পায়, তেড়ে এসে শিকার করে। এই বিশ্বকাপে বড় তারকারা যেন একে অপরকে ছাড় দিতে রাজি নয়। একজন গোল করলে আরেকজন হ্যাটট্রিক করে বসছে। যা হচ্ছে সেটা সত্যি অবিশ্বাস্য ও একেবারে পাগলাটে। তবে নিজের প্রিয় শিষ্যের প্রশংসা একটু বেশি যেন পঞ্চমুখ টুখেল। 75 মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পরও মাঠে তার নেতৃত্ব গুণ আলাদাভাবে নজর কেড়েছে বলে দাবি এই ইংলিশ কোচের। কেইন অসাধারণ, সে আমাদের অধিনায়ক, আমাদের নেতা। আজ দুর্দান্ত দুটো ফিনিশিং এর মাধ্যমে সে একাই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে। বিশেষ করে দ্বিতীয় গোলটি ছিল এক কথায় বিশ্বমানের। সে আমাদের দলে আছে, এটাই আমার সবচেয়ে বড় স্বস্তি। চলতি আসরে ফুটবল বিশ্বকাপের ইতিহাস ওলটপালট করছেন তারকারা। 19টি গোল নিয়ে মেসি এখন সর্বকালের শীর্ষ গোলদাতা, যা এমবাপ্পের চেয়ে মাত্র একটি বেশি। অন্যদিকে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে বিশ্বকাপের নিজের গোল সংখ্যা 13তে নিয়ে গেছেন কেইন। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।